আমন ধান চাষের নতুন একটি পর্বে তোমাদের সকলকে স্বাগত। বন্ধু, তোমরা দেখতে পাচ্ছ আমার গায়ে প্রচুর পরিমাণে কাদা লেগে আছে। আমি এখানে কিন্তু আমন ধান বর্তমানে কিন্তু রোপণ করছি। হ্যাঁ, দেখতেই পাচ্ছ পিছনে কিন্তু আমন ধান কিন্তু রোপণের কাজ কিন্তু প্রায় শেষ হয়ে এসছে। এই আমন ধান চাষ তোমরা কিভাবে করবে, কোন সারগুলি ব্যবহার করতে হবে, চাপানে কি ব্যবহার করতে হবে, কাদায় কি ব্যবহার করতে হবে, ধান রোপণের কতদিন পরে তোমাদের জমিতে অবশ্যই যে সমস্ত ধানের আগাছানাশক রিপিট বা ম্যাসের দানা কখন দিতে হবে, টু জেড বিষয় নিয়ে আজকের ভিডিওতে আমরা আলোচনা করব। তাই চলো আজকের ভিডিও আমরা শুরু করি। বন্ধু, বর্তমানে তোমরা দেখতে পাচ্ছ এটা কিন্তু আমাদের আমন ধানের জমি। হ্যাঁ, এই যে আমাদের এই পাশটা কিন্তু আমন ধান বর্তমানে রোপণ করা হয়ে গেছে, আর এই পাশটা আমাদের কিন্তু একটু বাকি রয়েছে। এই পাশটা বাকি রয়েছে, এটা কিন্তু আমরা কিন্তু এখন যেহেতু প্রায় দুপুর হয়ে এসছে সেই জন্য আমরা এখন আর রোপণ করছি না। এটা আবার বিকেলে বা কাল সকালে কিন্তু এই পাশটা আমরা রোপণ করব। আমন ধান চাষের ক্ষেত্রে ফার্স্টে আমাদের যেটা জরুরি সেটা হলো কাদার পাক। কাদার পাক যতই ভালো হবে তত কিন্তু তোমার ধান ভালো হবে। আর কাদা তৈরির সময় অবশ্যই সার ব্যবহার করতে হবে, সঠিক পরিমাণে সার ব্যবহার করতে হবে, ততে কিন্তু ফলন বেশি পাওয়া যাবে। চাপানে তুমি যতই দাও না কেন, গাছের প্রথম অবস্থায় যে বৃদ্ধি এবং গাছের প্রথম অবস্থায় সুস্থ সবল রাখার জন্য যে সমস্ত খাদ্যের দরকার রয়েছে, প্রথম অবস্থায় যদি না দাও পরবর্তীতে গাছে দিলেও কিন্তু সেইভাবে কাজ করে না। তাই কাদা তৈরির সময় এখানে যথেষ্ট পরিমাণে খাবার বা খাদ্যগুলি আমাদের প্রয়োগ করতে হবে। এবার চলো বন্ধু, কোন কোন খাদ্য ব্যবহার করতে হবে এবং তার আগে আমাদের জমিতে খুঁটিনাটি যে সমস্ত কাজ রয়েছে সেগুলো কি কি করতে হবে চলো আমরা দেখে আসি। জমিতে প্রথম অবস্থায় আমাদের চাষ দিতে হবে। চাষ দেওয়ার পর আমাদের যেটা করণীয় সেটা হলো, জমিতে যদি এইরকম ঘাস প্রচুর পরিমাণে আগাছা বা অন্যান্য ঘাস থাকে সেগুলোকে যতটুকু পারবেন আপনি বেছে দেবেন। এবং ধান রোপণের আগে আপনার জমিতে যেন অতিরিক্ত ঘাস না থাকে, তার জন্য এখানে আপনি ঘাস মারা ওষুধ, সুইপ পাওয়ার বা পুরা ঘাস মারা অথবা তার সাথে টুপলা এই ধরনের ঘাস মারা আপনি কিন্তু ব্যবহার করে মাটি বার করবেন। হ্যাঁ, আপনি কিন্তু যে সমস্ত রাউন্ড আপ স্পিড এই সমস্ত যে সমস্ত গ্রুপের ঘাস মারা রয়েছে সেগুলো কিন্তু মাটিতে প্রয়োগ করলে গাছ তার শেকড়ের মাধ্যমে শোষণ করে এবং মাটির ভিতরেও কিছু পরিমাণে থাকে, পরবর্তীতে ধান কিন্তু ভালো সেই পরিমাণে লাগে না। ঠিক আছে, নানা রকম সমস্যার সৃষ্টি হয়, ফেস করতে হয়। তাই সুইপ পাওয়ার দেবেন নিরাপদ। এর ভিতরে রয়েছে অ্যামোনিয়া রয়েছে, ঠিক আছে, যা আগাছার প্রথম অবস্থায় সালোকসংশ্লেষ প্রক্রিয়া বন্ধ করবে, তারপরে সেই আগাছা ধীরে ধীরে পচে মারা যাবে। ঠিক আছে, আমি ঘাস মারার তথ্যে আমি যাচ্ছি না। তাহলে প্রথম অবস্থায় জমিতে আগাছা থাকলে সেগুলোকে ঘাস মারা দিয়ে মেরে ফেলা এবং তার পরবর্তী আমাদের জমিতে চাষ দিয়ে এই আগাছাগুলিকে যতটুকু পারবেন ততটুকু বেছে দেবেন। এবার কাজ হলো, আমাদের জমিতে চাষ দেওয়ার পর জমিতে কিন্তু এই ধরনের যে সমস্ত আগাছা থাকে সেই সমস্ত আগাছাকে পচাতে হবে। হ্যাঁ, পচাতে হবে, প্লাস আমাদের মাটির নাইট্রোজেনের পরিমাণ প্রথম অবস্থায় বাড়াতে হবে, ফসফেট এবং পটাশের পরিমাণও প্রথম অবস্থায় বাড়াতে হবে। তাই কাদা তৈরির সময় আমরা এখানে অ্যামোনিয়া সার মাস্ট ব্যবহার করবই করব। কারণ অ্যামোনিয়া সারে 20% নাইট্রোজেন এবং 23% সালফার রয়েছে, যা মাটির ভিতরে থাকা এই ধরনের ঘাসকে পচিয়ে একেবারে সারে পরিণত করবে, খুব দ্রুত পচাবে এবং সেখানে 20% নাইট্রোজেন এবং 23% সালফার উৎপন্ন করবে। এতে করে কি হবে, এতে করে তোমার মাটিটা অর্থাৎ সেই গাছ প্রয়োজনীয় শেকড় লাগার সঙ্গে সঙ্গে প্রয়োজনীয় নাইট্রোজেন সেখান থেকে পেয়ে যাবে। ঠিক আছে, এটা আমাদের ফার্স্টেই করণীয়। তার সাথে সাথে এই অ্যামোনিয়া সারের সাথে সাথে আমরা যেটা করে থাকি বন্ধু, প্রথম অবস্থায় যেদিন আমাদের চাষ দেওয়া হয় চাষে আমরা কিন্তু অ্যামোনিয়া শুধুমাত্র ছড়িয়ে রাখি এবং তার পরবর্তীতে যেদিন আমরা ধান রোপণ করব তার তার আগের দিন আমরা কিন্তু এখানে ফসফেট এবং পটাশটা ব্যবহার করে দিই। কেউ কেউ কাদা তৈরির সময়ও কিন্তু ব্যবহার করতে পারেন, তাতে কোনো রকম সমস্যা নেই। ঠিক আছে, আমরা আগামীকাল কাদা করেছি, এখানে অ্যামোনিয়া সার কিন্তু ছড়িয়ে দিয়েছি। আজকে আমরা ধান রোপণ করছি এবং ধান রোপণের আগে আমরা এখানে ফসফেট পটাশ আমরা ভালো করে জমিতে ছড়িয়ে দিয়েছি। ছড়িয়ে দেওয়ার কিছুক্ষণ বাদে আমরা কিন্তু ধান রোপণ করছি। আপনি এটাও করতে পারেন, অথবা অ্যামোনিয়া, ফসফেট, পটাশ একসাথে মিশ্রিত করে সারা জমি যেদিন আপনি চাষ দেবেন সেদিন ছড়িয়ে দেবেন। এটা আপনি করে নেবেন। ঠিক আছে, যাদের জমিতে নোনা আছে, নোনার সমস্যা, ধান ভালো হয় না, জিঙ্ক সালফেট অবশ্যই ব্যবহার করবেন, সে যে কোনো কোম্পানির ব্যবহার করতে পারেন। এবার কথা এটা না, কথা সারটাও না, এবার ধান রোপণ। হ্যাঁ, ধান রোপণের পদ্ধতি এটা আমাদের কিন্তু প্রতীক ধান। তোমরা যে ধানটা দেখতে পাচ্ছ এটা কিন্তু প্রতীক ধান। হ্যাঁ, এটা প্রতীক ধান। এই ধানের গড় আয়ু কিন্তু 120 দিনের আগে কিন্তু এই ধান পাকে না, 4 মাস কিন্তু লেগে যায়। হ্যাঁ,
বিল জমি যে সমস্ত জমিগুলিতে প্রচুর জল জমে তারা এখনই জলদি করে এই ধান রোপণ করে দিলে পরবর্তীতে ধান গাছ যখন এরকম ভালোই পরিমাণে বড় হয়ে যাবে তখন যদি জমি বুড়ে যায় তাও কিন্তু এই ধান হয়ে যাবে, কোনো কিন্তু সমস্যা করবে না বা কোনো সমস্যার ব্যাপার নেই। আমরা এই প্রতীক ধান রোপণ করছি, যেহেতু এই ধানে প্রচুর পরিমাণে গোছ ছাড়ে এবং প্রচুর কিন্তু কুশি ছাড়ে চারিদিক থেকে, সেই সঙ্গে সঙ্গে এই ধান কিন্তু যেহেতু একটু হাইট হয় সেই জন্য আমরা কিন্তু এই ধানটা কিন্তু পাতলা রোপণ করছি। তবে অন্য অন্য ধান মিনিমাম আপনার হাতের 1 বিঘা অন্তর অন্তর 2 পাশ থেকে 1 বিঘা অন্তর অন্তর কিন্তু ধান আপনি কিন্তু রোপণ করে দেবেন। 1 বিঘা অন্তর অন্তর আপনার হাতের এই পাশ থেকে এবং এই পাশ থেকে যদি 2 পাশে 1 বিঘা অন্তর অন্তর রোপণ করেন, এতে করে ধানের পাশকাঠির পরিমাণ বৃদ্ধি পাবে, এমনকি ধানটাও যথেষ্ট জায়গা নিয়ে বড় হবে। আমরা এখানে কটা করে ধানের গোছ দিয়েছি তোমাদের আমি দেখাই। আমরা এখানে মিনিমাম 4 থেকে 5টা বা হাইয়েস্টলি কিন্তু 7টা, তার বেশি পরিমাণে আমরা কিন্তু দিইনি। মানে 4 থেকে 5টা বা 6টা পরিমাণে আপনি কিন্তু ধানের পাশকাঠি দিতে পারেন, 3-4টে দেবেন না। হ্যাঁ, মিনিমাম 5টা রাখবেন, কমপক্ষে 5টা করে কালি রেখে রেখে আপনি ধান রোপণ করবেন। এতে করে অনেক কালি কিন্তু মারা যায়, অনেক কালি সমস্যার সৃষ্টি হয়, ঠিক আছে? এই জন্য মিনিমাম 4 থেকে 5টা আমাদের রাখতে হবে, সর্বোচ্চ 7টা, তবে 7টা রাখবেন না, 5টার বেশি কেউ বা 6টার বেশি কেউ রাখবেন না। 5টাই বেস্ট, হ্যাঁ, 5টাই ভালো হবে, কারণ চারপাশে আবার কুশি ছাড়বে একটা ব্যাপার থাকে। হ্যাঁ, তাহলে এইভাবে ধান রোপণ করে দেবে। দেখো আমরা ধান রোপণ করে দিয়েছি সুতো টাঙিয়ে নিয়ে, তারপরে আমরা পাতোটা 3 থেকে 4টে বা 4 থেকে 5টা পর্যন্ত কিন্তু আমরা পাতকে নিয়ে আমরা ধান রোপণ করে দিয়েছি। তাই বর্তমানে এই পাশটা একটু যদি ঘুরে ঘুরে তোমাদের একটু দেখাই, দেখো আমাদের এই পাশে কিন্তু বর্তমানে ঘাসগুলো কিন্তু বাছার কাজ কিন্তু শেষ হয়ে গেছে এবং জমির আমরা কিন্তু লম্বালম্বি কিন্তু একটা আল দিয়ে দিয়েছি এবং তার পাশাপাশি আমরা ওই পাশ থেকেও কিন্তু আল দিয়ে দিয়েছি। আমি তোমাদের একটু ভালো করে দেখাই, দেখো কত আগাছা হয়ে গেছিলো, এই আগাছাগুলিকে আমি বেছে দিলাম বর্তমানে, এবং ধান রোপণও কিন্তু প্রায় এই পাশটাই কমপ্লিট হয়ে গেছে। দেখো তোমাদের দেখাচ্ছি, এই যে সুতো রয়েছে এই সুতো কিন্তু লম্বালম্বি টাঙিয়ে তারপরেই ধানটা রোপণ করলে যথেষ্ট ভালো হয়। হ্যাঁ, আমরা আমাদের জমিতে যেহেতু জল দিতে একটু সমস্যা, সেই জন্য আমরা কী করছি, সেই জন্য আমরা প্রথম অবস্থায় লম্বালম্বি একটা আল দিয়ে নিয়েছি এবং তারপরে এই সোজা একটা কিন্তু এই পাশ থেকে কিন্তু একটা আল দিয়ে নিয়েছি। এতে করে কি হবে, এতে করে আমাদের জমি যথেষ্ট পরিমাণে জল আমরা এই পাশ থেকে আমরা নালা ভিত্তিক ছাড়বো, তখন এই খণ্ড হওয়ার পর আমরা এই খণ্ডে কিন্তু জল কেটে দিতে পারবো। ঠিক আছে দর্শক বন্ধু, তাহলে বর্তমানে আমন ধান চাষ তোমরা কিভাবে করবে সেটা নিয়ে কিন্তু জানালাম। আর সারের পরিমাণটা প্রথম অবস্থায় অ্যামোনিয়া ফসফেট এবং পটাশটা ব্যবহার করবেন। এর পরবর্তীতে আপনি কিন্তু সুপালা 10-35 14-35-এর মতো চাপানি ব্যবহার করতে পারেন, কারণ কাদায় আমরা দেখেছি এই সারগুলো ব্যবহার করলে ঝট করে গাছ খেয়ে নিতে পারে এবং খুব দ্রুত কিন্তু এর কার্যকারী যে ক্ষমতা সেটাও কিন্তু বৃদ্ধি পায়। তাই বর্তমানে দেখতে পাচ্ছ বন্ধু এখনও বৃষ্টি হচ্ছে, এই বৃষ্টি বা বর্ষার টাইমে তোমাদের জন্য কিন্তু ভিডিও শ্যুট করছি, ঠিক আছে? তাই বর্তমানে আমন ধান চাষ তোমরা কীভাবে করবে, কোন কোন সারগুলি তোমরা ব্যবহার করবে সেটা নিয়ে আজকের ভিডিওতে আমরা সুন্দরভাবে কিন্তু দেখালাম। ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে আমাদের সাথে থাকবে। প্রত্যেকে ভালো থাকবে, সুস্থ থাকবে।